আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে 5 তারিখের পর কথা বলেছি কেন? আপনার বুকের ভেতর চিনচিন করে শেখ মুজিবের জন্য, এই জন্য। এবং আমার এপিসোড কিন্তু রেডি। আমার বিশ্বাস জামাতে ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি। শীর্ষ নেতাকে ডাকেন, পিআর পদ্ধতি নিয়ে ডাকেন, আমি ডিবেট করতে, প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি। আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন পিআর নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে, তারা কোর্টে যাবে, তারা এটা মানবে না, ওটা মানবে না। জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত। জামাত কি কোনো ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে? মানে ধরেন যে আপনি আমরা 86 একটা ঘটনা দেখলাম, 91-তে বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিলেন, 96-তে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন, গত 16 বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন। বিএনপি জামাত একটা মানে প্রবাদ, মানে প্রেজ ওয়ার্ড হয়ে গেছিল না আমাদের একটা ইয়ের মতো। তা এখন এসে দেখা গেল যে ইয়ের পরপরই দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব। বিএনপি ভুল করছে, জামাত ভুল করছে, মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি, না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা, এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল। হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে, কি মনে করেন আপনি? না, এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি। যদি পিআর এর প্রশ্নটা বলেন, পিআর প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে, এবং আমি পিআর ইস্যু নিয়ে 2টা এপিসোড অলরেডি করেছি। আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম, জাস্ট মায়া করে করিনি, কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি। কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম, তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো। মানে পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, একটা সিরিয়াস ডিজাস্টার হবে। অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে, এরপরে আবার এই পিআর একটা সিরিয়াস ডিজাস্টার হবে, মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। হ্যাঁ, এখন যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিআর এর পক্ষে দাঁড়ায়, তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পিআর এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে। এবং আমার এপিসোড কিন্তু রেডি। আমার বিশ্বাস জামাত ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি। আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝিনি, এবং এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই। এটা এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম। এটা আমি বাদ দিলাম, এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম। ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনোভাবে, কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে, বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে। এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না। এত বিজ্ঞ রাজনৈতিক দল, ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না। দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে, যদি মনে করেন। আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম। আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না। শীর্ষ নেতাকে ডাকেন, পিআর পদ্ধতি নিয়ে ডাকেন, আমি ডিবেট করতে, প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি। কিন্তু এটা জামাত কি আবার কোনো ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে, যেটা 86-96-তে হয়েছে বা 71-এও কেমন যেন তারা ইয়ে করে, এবারও কি এরকম কিছু হচ্ছে, ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করেন? মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই, এটা তো সব দলেরই তো ভুল থাকে, রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মুলামুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায়, আমি এটা মনে করবো যে এটা আরেকটা রাজনৈতিক ভুল হবে, বড় ধরনের রাজনৈতিক ভুল হবে। এটা জামাত পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হবে, কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটা দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক। তা তো না। কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে, তাই না? কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 12% মানুষ বিএনপি কে ভোট দেবে, 10.5% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, 3%-এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে, 7%-এর মতো মানুষ, 7.3%-এর মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি সব ভোট যদি এক করেন, তাহলে দেখবেন যে 63% মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না, ঠিক করেনি যে তাদেরকে ভোট। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায়? তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63% মানুষের? তাদের কথা তো শুনতে হবে। বুঝলাম যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে, আমাদেরকে আপেলটা দেখাক। আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামীর শত্রু না, আমরা বিএনপির শত্রু না, তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক। আমরা একটু নেড়ে চেড়ে দেখি, একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ, মিষ্টি কিনা, কচকচে কিনা। তো আমি যেটা বলবো সেটাই করতে হবে। কেন? ওয়াই? জনগণের সাথে তো এনগেজ হতে হবে, আমাদেরকে বোঝাতে হবে। তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি, 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি। তাদের সাথে এনগেজ হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এমনকি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ, তাদের সাথে কথা বলুক। এই কথাটা বিএনপি এবং জামাতের, এই যে নয়ন ভাই মাঝখানে একটা করলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। নয়ন ভাই, এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি, এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেলখানায় ছিলেন। তো আপনি যদি বাঙালি হয়ে যান, মুসলমান না হইতে পারেন, তাহলে তো আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না। আপনি তো ভালো থাকতে পারতেন, আগে আওয়ামী লীগে যোগ দিতেন। বাঙালি হইলে তো সমস্যা। বিষয়টা হচ্ছে ওইটাই, ধরো হাসিনা মুক্ত বাংলাদেশ, এটা থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না। এরকম একটা ফ্যাসিবাদ যে সরবে,
বিএনপি হাসিনা পালাইছে, এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার 10-15 দিন সময় লেগে গেছে হুম, যে হুম। আদৌ গেছে কিনা, আদৌ সম্ভব কিনা এটা। তো একই অবস্থা ভাই, একই অবস্থা আমাদেরও। কিন্তু আমি সেই কথাটাই বলছি যে বিএনপি এবং জামায়াত এই ২ টা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা ২ দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না। যেকোনো একজনকে ক্ষমতায় যেতে হবে। আপনাদের ভেতরে অনেক কিছু হবে, মারামারি হবে, খুনোখুনি হবে। এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে। ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে ২-৪ জন মানুষ মারা যায়। সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যাঞ্জামে মানুষ মারা যাবেই, যুদ্ধ হবে, অনেক কিছু হবে। বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ, আমি আমার জায়গা থেকে পিনাকির জায়গা থেকে বা কনক সারারের জায়গা থেকে সবার একটাই আমার মনে হয়। আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ৫ তারিখের পরপর কথা বলেছি কেন? আপনার বুকের ভেতর চিনচিন করে শেখ মুজিবের জন্য, এইজন্য। অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন, অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন, একবার আপনারা আসবেন, একবার ওরা আসবে বা এইভাবে চালান। তারপরেও ভালো থাকবেন। এখন কিন্তু কেউই ক্ষমতায় নাই। বিএনপিও নাই ক্ষমতায়, জামাতও নাই। সো তারপরেও ভালো আছেন। অন্তত এইটুক ভালো থাকবেন। ঘরে ঘুমাইতে পারবেন। পুলিশ আপনার বাসায় যায় না এখন। গুম হওয়ার ভয় নাই। শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যেকোনো সময়। সো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন এবং ২ টা দলই আপনাদের কাছে অনুরোধ। এই কাদা ছুড়াছুড়ি এবং এনসিপি কেও বলব যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন। ভোট হবেই এই দেশে। ভোট নিয়ে কোনো ভয় নাই। ভোট হইতেই হবে। প্রস্তুতি নেন, ভোটে আপনাকে মানুষ ভোট দিবে। ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আসিফ প্রসঙ্গে বলি আর কি। আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন না দাদা কেন। তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। এই ছাত্রদের মধ্যে ২ জন আমার বেশি বকাবকি খায়। প্রথম আসিফ, আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। হুম। এবং আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। ছোট ছেলে। এখন ধরেন যদি কেউ বলে যে মানে আহ, আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে যদি বলে। হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নাচার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি আমি কিন্তু সত্যিই খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে।